আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমি জাবেদা অধ্যায় সম্পর্কিত ইতিপূর্বে আমি দুটি ক্লাস করেছি। দুটি ক্লাসে আসলে যা যা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে গিয়ে এই যে জাবেদার অর্থ কী, জাবেদা কাকে বলে, জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার গুরুত্ব, জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদার শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমি জাবেদা, বিশেষ জাবেদা, তারপর হচ্ছে গিয়ে প্রকৃত জাবেদা, তারপরে বাট্টা নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমি জাবেদা একটা অঙ্ক করব আর কি। আমি কয়েকটা এন্ট্রি এখন উপস্থাপন করে রেখেছি আর কি তোমাদের সুবিধার জন্য। আসলে এই এন্ট্রিগুলো ব্যবসা শুরুতে সংগঠিত হয়ে থাকে, এই লেনদেনগুলো ব্যবসা শুরুতে সংগঠিত হয়ে থাকে, আর এগুলো নিয়ে একটু স্টুডেন্টদের সমস্যা হয় আর কি। বিশেষ করে 1, 2, 3 এই 3 নাম্বারটা নিয়ে বেশিরভাগ সমস্যা হয়ে থাকে আর কি। আশা করি তোমরা এই ক্লাসটা দেখার পরে ব্যবসা শুরুতে যেই লেনদেনগুলো হয়ে থাকে এটা নিয়ে যে সমস্যাটা তোমাদের আছে বা ছিল সেটা এটা দেখার পরে তোমাদের আশা করি থাকবে না আর কি সমস্যা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটি করার চেষ্টা করি। এখন এই যে লেনদেনগুলো আছে এগুলো করতে গেলে আগে তোমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে 5টা সূত্র আছে এই 5টা সূত্র ভালো করে তোমাদের শিখতে হবে। আমরা জানি যে সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। অর্থাৎ আমি 5টারে আমি 2টা ভাবে আনতে পারবো। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। এর উল্টাটা আর কি, ঠিক আছে? তো এখন শিক্ষার্থী বন্ধুরা এই 5টা সূত্র তোমাদের ভালো করে শিখতে হবে। তারপরে আছে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের মধ্যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা আছে। আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব, আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব। তো তোমাদেরকে এই যে 5টা হিসাব এগুলো ধরতে হবে, কোনটা আয় হিসাব, কোনটা ব্যয় হিসাব, কোনটা দায় হিসাব, কোনটা মালিকানা সত্ত্ব হিসাব, কোনটা সম্পত্তিবাচক হিসাব, এগুলো তোমাকে ভালো করে ধরতে হবে। আশা করি তোমরা যেহেতু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় করেছে তাহলে হিসাবগুলো তোমরা ধরতে পারবা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। তো আমি এখানে একটু লিখে নিই যে হিসাবগুলো, যে প্রথমে ব্যয় লিখি, ব্যয় হিসাব, তারপরে সম্পদ লিখি, তারপরে হচ্ছে তোমার আয় লিখি, আয়ের পরে 4 নাম্বার দায় লিখি, 5 নাম্বার মালিকানা সত্ত্ব লিখি। হ্যাঁ, যে তাহলে তোমরা এইভাবে বলতে পারবা ব্যয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো এখন আমরা যাই অঙ্কতে চলে যাই সরাসরি। তো এখন আমাদেরকে আগে জাবেদার গড়টা শিখতে হবে। আমাদেরকে আগে কি করতে হবে? জাবেদার গড়টা জানতে হবে। জাবেদার গড়টা কি তা আমরা জানি। জাবেদার গড়টা হচ্ছে এইরূপ যে তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তা আগে প্রতিষ্ঠানের নাম লিখবা, যে অঙ্কটাই করবা প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে লিখবা জাবেদা বহি। কি লিখবা? জাবেদা বহি। তো এখানে কি লিখবা? তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে জাবেদার গড়ের বিবরণ আর কি। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কতে চলে যাই। যে প্রথমে বলেছে যে জনাব করিম 2019 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 2 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করছেন। আমরা তো এমনিতেই জানি ব্যবসা শুরু করতে গেলে তোমার মূলধনের প্রয়োজন। ব্যবসা শুরু করতে গেলে কিসের প্রয়োজন? মূলধনের প্রয়োজন। যেহেতু নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে মূলধন। এই 2 লক্ষ টাকা কি?
মূলধন, আপাতত মূলধন পাইলাম। এখন কথা হচ্ছে যে এই টাকাটা তো নগদ টাকাও, এই টাকাটা কি নগদ টাকাও। তাহলে নগদ টাকা যেহেতু, নগদটা কি হিসাব আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, নগদ হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। নগদ হচ্ছে একটা কি হিসাব? সম্পত্তিবাচক হিসাব। এখন কথা হচ্ছে যে সম্পদ, আমরা তো শিখছি বাড়লে ডেবিট ক্রেডিট, এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এই জাতীয় কোনো কথা বলে না। আমরা কিন্তু উদ্দীপকটা পরে বুঝতে পেরেছি যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর কিছু বলার নাও থাকলে তাহলে আমরা ধরে নিব বৃদ্ধি পেয়েছে, ধরে নিব কি বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু জানি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখানে তারিখের করে এইভাবে লিখবো যে জানুয়ারি 1 নগদ টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে নগদান হিসাবকে ডেবিট করবো, কারণ আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে হয় কি ডেবিট। ও ডেবিট, এখানে ডেবিট লেখা আমি বলি যে 2 লক্ষ টাকা ডেবিট পাশে লিখলাম। এখন কথা হচ্ছে এখানে ডেবিট লিখলেও পারো নাও লিখলে পারো, আমি লিখে তোমাদেরকে দেখাইলাম আর কি, লিখার দরকার নাই কারণ তুমি তো ডেবিট কলামের করে টাকা বসাচ্ছই, সুতরাং তোমার এখানে ডেবিট লেখার প্রয়োজন নাই, লিখলেও হবে না লিখলেও হবে। তারপরে যেহেতু এই টাকাটা একটা মূলধন, মূলধনটা কি হিসাব শিক্ষার্থী বন্ধুরা? আমরা তো জানি মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধনটা কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। আর আমরা জানি যেহেতু এখানে বলা নাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, সুতরাং বৃদ্ধি পেয়েছে। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় কি ক্রেডিট। তাহলে মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট কত 2 লক্ষ টাকা। ঠিক আছে, তো এখন কত দিতে স্যার এটার জন্য একটা কারণ দিতে হবে যে যেহেতু নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করা হলো, আনয়ন করা হলো। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তার কারণটা, তোমাকে অবশ্যই কারণটা দিতে হবে। যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে ব্যাখ্যা ব্যতীত জাবেদা প্রদান করে তাহলে এই কারণটা দেওয়ার দরকার নাই। আর যদি শুধুই বলে যে জাবেদা প্রদান করে তাহলে তোমাকে জাবেদাটা দিতে হবে এবং কারণটা দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো জাবেদা দিতে হবে, আমাদের কারণটা দিতে হবে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এই যে লেনদেনটা অর্থাৎ 1 নাম্বার যে লেনদেনটা তোমরা বুঝতে পেরেছো, 1 নাম্বার যে লেনদেনটা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 2 নাম্বারে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সুবিধার জন্য এটা মুছে ফেলি, সুবিধার জন্য আমরা এটা একটা মুছে ফেলি। ঠিক আছে, সুবিধার জন্য মুছে ফেললাম। এখন আসি আমরা 2 নাম্বারটা, যে জনাব করিম 2019 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 2 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা নগদ 2 লক্ষ টাকা কি নগদ, নগদটা কি হিসাব? সম্পদ, সম্পদ বাড়ছে বাড়লে ডেবিট হয়, তো নগদান হিসাব ডেবিট। ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হয়েছে, তাহলে নগদ টাকাও নিছে, ব্যাংকে যে জমা আছে 20,000 টাকা সেই টাকাটা নিছে নিয়ে ব্যবসাটা শুরু করেছে। এখন কথা হচ্ছে যে ব্যাংকে জমা এটা কি হিসাব? ব্যাংক জমাটা কি হিসাব? আমরা কিন্তু শিখেছি শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক জমা হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। এখন বলা তো আর নাই ব্যাংকে জমা টাকা বাড়ছে না কমছে, তাহলে ধরে নিবে বাড়ছে, ব্যাংকে জমা করছে মানে ব্যাংকে টাকা বাড়ছে, এটা এমনিতে বোঝা যায় আর কি। কিন্তু বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এই কথাটা লেখা নাই, সেহেতু আমরা ধরে নিব এটা বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো নগদ টাকাও নিছো, ব্যাংক টাকাও নিছো, নিয়ে ব্যবসা শুরু করছো, তো ব্যবসা করতে মূলধনের প্রয়োজন, তাহলে এই সবগুলো হচ্ছে মূলধন, এই সবগুলো কি মূলধন। তাহলে আমরা বলতে পারি না শিক্ষার্থী বন্ধুরা যে নগদান হিসাব হচ্ছে ডেবিট, হ্যাঁ, ব্যাংক জমা হিসাব হচ্ছে ডেবিট, ব্যাংক জমা হিসাব ডেবিট। কত? প্রথম হচ্ছে 2 লক্ষ, তারপর হচ্ছে 20,000। তাহলে এই তারারা মিলে হয় কি শিক্ষার্থী বন্ধুরা মূলধন হিসাব না, যে 2,20,000 টাকা। এটা হচ্ছে 2,20,000 টাকা হচ্ছে আমার মূলধন হিসাব। যেহেতু নগদ টাকা একটা সম্পদ, ব্যাংক টাকা একটা সম্পদ, তারা বৃদ্ধি পেয়েছে আর তারারে নিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবসা শুরু করলে টাকা লাগে, তাহলে এই টাকাগুলো হচ্ছে মূলধন। মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যে স্যার এখন তো কারণ লিখতে হবে, কারণটা তো স্যার আমি গোছায় লিখতে পারবো না, তাহলে একটা কাজ করব, উদ্দীপকে যেটা আছে সেটাই তুলে দিব, এটি কারণ, সেটাই তুলে দিব, এটি কারণ। তাহলে আমি যদি গুছিয়ে লিখতাম তাহলে লিখতাম এই যে নগদ টাকা ব্যাংক টাকা মূলধন স্বরূপ আনয়ন করা হলো, নগদ টাকা এবং ব্যাংক টাকা মূলধন স্বরূপ আনয়ন করা হলো। আমি আবার যেহেতু এটা লিখলাম না, সময় অপচয় করলাম না, তাহলে এটা শেষ। আশা করি তোমরা 2 নাম্বারটা বুঝতে পেরেছো। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যাই 3 নাম্বারে। দেখো 3 নাম্বারে কি বলেছে, জনাব করিম
2019 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 2 লক্ষ টাকা, পণ্য দ্রব্য 15,000 টাকা এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তো এখন কথা মনে করো শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ঋণটা নাই, ব্যাংক ঋণটা কি নাই, হ্যাঁ, তাহলে আছে কি শুধু নগদ আর পণ্যদ্রব্য। আমি বলেছি কিন্তু আবার যে মনে করো শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ঋণটা নাই, হ্যাঁ, তা আছে কি শুধু নগদ আর পণ্যদ্রব্য। আমরা এটা মনে রাখবো যে পণ্যদ্রব্য যদি থাকে তাহলে দিব ক্রয় হিসাব, পণ্যদ্রব্য যদি থাকে কি হিসাব দিব আমরা শিক্ষার্থী বন্ধুরা? ক্রয় হিসাব দেব। এখন কথা হচ্ছে স্যার ক্রয়টা আবার কি হিসাব, ক্রয়টা আবার কি হিসাব? আমরা জানি ক্রয় হচ্ছে একটা ব্যয় হিসাব। ক্রয় কি হিসাব? ব্যয় হিসাব। তো ক্রয়টাকে আমরা ব্যয় হিসাব দিলাম। এখন কথা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এই জাতীয় কিছু বলা নেই, তাহলে বৃদ্ধি পেয়েছে। আমরা তো জানি বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট। নগদ তো অলরেডি ডেবিট হয়েই রয়েছে। আমি একটা রাফ করি আর কি, যে নগদ আর হিসাব ডেবিট হয়েছে কত হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা? 2 লক্ষ টাকা নাকি? 2 লক্ষ টাকা। আর ক্রয় হিসাব ডেবিট হয়েছে 15,000 টাকা। তারা মিলে হয় মূলধন, কারণ ব্যবসা শুরু করলে তাদের নিয়ে মূলধন হয়েছে আর কি। মূলধন হিসাব ক্রেডিট কত হাজার টাকা? 2,15,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে 1 নাম্বারটা। আমি বলেছি না ব্যাংক ঋণটা বাদ দিয়ে রাখো। তা এখন ওইটার সলিউশন শেষ, যে আগের যে এন্ট্রিগুলো ছিল ওগুলোর সলিউশন শেষ। এখন হচ্ছে ব্যাংক ঋণের সলিউশনটা করব। আমি রোমান 2 দিয়ে এখানে একটু লিখি তোমাদের সুবিধার জন্য, যে এই যে ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে। এখন কথা হচ্ছে যে স্যার ব্যাংক ঋণটা কি হিসাব? ব্যাংক ঋণ কি হিসাব? আমরা কিন্তু জানি শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ঋণ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। তার মানে ব্যাংক থেকে ঋণ আনছো তুমি, তোমার দায় সৃষ্টি হয়েছে, তো তুমি দায়বদ্ধ ব্যাংকের কাছে আর কি, যার ফলে দায় সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে এটাকে বিশ্লেষণ করে দায় পাইলাম। এখন কথা হচ্ছে যে দায় বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাইছে? বুঝতেই পারতেছি ব্যাংক থেকে ঋণ আছে তার মানে দায় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে হয় কি? ক্রেডিট। তাহলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট দিব, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত হাজার টাকা? 50,000 টাকা। আমার এখানে জায়গা নাই বিদায় আমি এখানে লিখছি, তোমরা তো বরাবর লিখতে হবে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ব্যাংক থেকে যে টাকাটা আনছো, নগদ টাকা আনো নাই? অবশ্যই নগদ টাকা এনেছো। তো নগদ তো সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি? ডেবিট। কত হাজার টাকা? 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা মজার একটা বিষয় হচ্ছে এই যে আমি এই দুইটাকে ভেঙে ভেঙে করলাম, একটা রোমান 1 দিয়ে করলাম, রোমান 2 দিয়ে করলাম, হ্যাঁ। এখন কথা হচ্ছে যদি আসলে শিক্ষার্থী বন্ধুরা রোমান 1 এর মধ্যে আর 2 এর মধ্যে যে নগদ, 1 এর যেই নগদ 2 এর যেই নগদ, এটা কি কথাটা মিল না? যেহেতু কথাটা মিল এবং দুটোটাই যেহেতু ডেবিট, সেহেতু আমরা 2 নগদকে একটা নগদে করতে পারি না? অবশ্যই একটা নগদে করতে পারি। তাহলে নগদান হিসাব ডেবিট দিব। নগদান হিসাবকে কি দিব? ডেবিট। তাহলে 50 আর হচ্ছে নগদ 2 কত হচ্ছে? 2.5 না? তার মানে 2.5 লক্ষ টাকা। তার মানে কত টাকা? 2.5 লক্ষ টাকা। আর বাদ বাকি যে হিসাবগুলো আছে এটি শুধু এখান থেকে দেখে দেখে বসাই দেবো। যেমন প্রথমে সিরিয়াল আছে কি? ক্রয় হিসাব। এরপরে সিরিয়াল আছে ক্রয় হিসাব কত শিক্ষার্থী বন্ধুরা? ক্রয় হিসাব 15,000 টাকা। কত হাজার টাকা? 15,000 টাকা। ব্যাংক ঋণ কত হাজার টাকা? ব্যাংক ঋণ কত হাজার টাকা? ব্যাংক ঋণ হচ্ছে তোমার 50,000 টাকা। ব্যাংক ঋণ কত হাজার টাকা? 50,000 টাকা। আর হচ্ছে গিয়ে তোমার মূলধন কত হাজার টাকা? 2,15,000 টাকা। 2 লক্ষ কত? 15,000 টাকা। মজার একটা বিষয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমি এটি পোস্টিং করার পর দেখেছি যে ডেবিট পাশের যোগফল ক্রেডিট পাশের যোগফল সমান, অর্থাৎ ডেবিট পাশে যেই টাকা হবে ক্রেডিট পাশে সেই টাকাই হবে। আরো একটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা আমি তো এইভাবে তোমাদেরকে বুঝালাম। এখন কথা হচ্ছে তোমরা এইভাবে বুঝার পরে যদি তোমাদের সমস্যা হয় তুমি দেখবা ঋণ ছাড়া যেই টাকাগুলো আছে সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে মূলধন, আর সবগুলো হচ্ছে ডেবিট। তাহলে নগদ আর ক্রয় ডেবিট। আর ঋণের টাকা, ঋণ তো ক্রেডিট, ঋণের টাকাটা তো নগদ আনছে, নগদের সাথে যোগ করে দিবা, দিলে নগদ টোটাল নগদান হিসাব ডেবিট হবে আর ঋণ হিসাব ক্রেডিট করে দিবা। তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ব্যবসা শুরু করার সময় যে লেনদেনটা সংঘটিত হয়
এইটার সলিউশন, এটা নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয়। আশা করি আমার এই আজকের ক্লাসটার পরে তোমাদের আর সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই তোমাদেরকে করানো হয়েছে, শেষ করলাম আজকে এই পর্যন্ত করে। আর আগামী ক্লাসে কোন একটা টপিক নিয়ে আমি ষষ্ঠ অধ্যায়ের কোন একটা টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।